12 জেলায় তাপমাত্রার পারদ ছাড়ালো 40 ডিগ্রি। আরও দুদিন থাকবে তীব্রতা। শহরে বনায়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে, জানালেন পরিবেশ মন্ত্রী। মালয়েশিয়ায় বন্ধের পথে বাংলাদেশি শ্রম বাঁচাও অসাধু চক্রকে দুষছেন অভিবাসন বিশেষজ্ঞরা। নতুন চুক্তি নিয়ে কাজ করছে সরকার। উপজেলা নির্বাচনের প্রার্থী মন্ত্রী এমপি স্বজন 30 জন। কেন্দ্রের কঠোর বার্তা প্রত্যাহারের ঘোষণা পলকের শালক সিংরা লুৎফরের। দেশে পাল্টা দিয়ে বাড়ছে হৃদরোগ ইনস্টিটিউটে দিনে গড়ে সেবা নেন 300 রোগী। সচেতন হবার পরামর্শ। এবং রাজধানীর রূপনগরে এবার লালসার শিকার 4 বছরের শিশু। ধর্ষকের বাড়ি ঘেরাও, ভাঙচুর, অভিযুক্ত আটক। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছে আমি রাবিয়া ইসলাম স্নেহা। বৈশাখের খরতাপে পুড়ছে দেশ। তাপমাত্রা ওঠানামা করছে 38 থেকে 42 ডিগ্রির মধ্যে। অতিষ্ঠ জনজীবন। গরমে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। খাল, বিল, নদী নালা শুকিয়ে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে পানির সংকট। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গা ও মেহেরপুরে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মেহেরপুরে তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। জেলায় রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.2 ডিগ্রি সেলসিয়াস। কৃষি নির্ভর এ জেলায় অতিরিক্ত তাপদাহের প্রবাহে ব্যাহত হচ্ছে কৃষকদের স্বাভাবিক কার্যক্রম। প্রচন্ড রোদ, খরা, বৃষ্টি নাই। এই যে নিজের কোনো মুনিশ পাট পাওয়া যাচ্ছে না। আব্বুর সাথে এই ভুট্টার খড়ি কাটতে এসেছি। এই যে খরার তাপে পানি উঠছে না, পানির নিহাত তলে পড়ে গেছে। আপনার মুনিশ জল পাওয়া যাচ্ছে না। কুষ্টিয়ায় প্রকৃতি যেন অগ্নিমূর্তি ধারণ করেছে। বেড়েই চলেছে তাপপ্রবাহ। জেলায় তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। প্রচন্ড রোদ আর ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন। গরম অতিষ্ঠ হয়ে গেছে, কোনোভাবে আমরা বের হতে পারছি না। রাতের সময় কারেন্ট থাকে না, ইনকাম হয়েছে না, বাজার ঘাটের জিনিস দাম বেশি, আর কি করে চলবো। তীব্র রোদে শুকিয়ে গেছে খালবিল নদী নালা। পানি সংকটে দেখা দিয়েছে খরা। হিটস্ট্রোকে মারা গেছে রবজেল আলী নামে এক কৃষক। তীব্র গরমে চরম ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। আমার ওখানে পানি নাই, পানি বিনে লোক মারা যাচ্ছে, এরকম অবস্থা হয়ে গেছে। নদী নালা সব শুকা গেছে। হ্যাঁ, টিউবওয়েলে পানি নাই। যশোরেও বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। শনিবার যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 42.6 ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে বাড়ছে ভোগান্তি। গরমে বিশাল কষ্ট হচ্ছে। এখন এই কষ্ট হচ্ছে বলে ছায়ায় দাঁড়ায় রয়েছে। চুয়াডাঙ্গাতেও দাবদাহ অব্যাহত রয়েছে। রোববার বেলা 12টায় তাপমাত্রা ছিল 40.2 ডিগ্রি সেলসিয়াস। পরিস্থিতি মোকাবেলায় জরুরি সভা করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। এদিকে চুয়াডাঙ্গায় শীতকালে অতিরিক্ত শীত এবং গরমে অতিরিক্ত গরম পড়ার কারণ হিসেবে ভৌগোলিক প্রভাবকেই দায়ী করছেন জেলা আবহাওয়া পর্যবেক্ষক। পর্বতাঞ্চল রেখা ঈশ্বরদীর উপর দিয়ে বয়ে যাওয়ার কারণে ঈশ্বরদীর পাশাপাশি জেলা চুয়াডাঙ্গা হওয়াতে চুয়াডাঙ্গার উপর দিয়ে তাপমাত্রা বেশি হয়ে যায় এবং শীতের সময় শীতের তীব্রতাও বেশি অনুভূত হয়। চলমান তাপপ্রবাহের নেতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসা বাণিজ্যে। কৃষিকাজে মিলছে না দিনমজুর। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। রোদ গরম যতই পড়ুক আমাদের তো ফ্যান চালাতেই হবে, না চালালে তো আর আমাদের সংসারে চলবে না। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। এর জন্য নির্মাণ শ্রমিকরা কাজে যাচ্ছে না। বাগেরহাটে রোববার দুপুর 3টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39.7 ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপদাহে খুলনা বাগেরহাট মহাসড়কের বিভিন্ন জায়গার পিচ গলে গেছে। গরমে দোকান বন্ধ রেখেছেন অনেক ব্যবসায়ীরা। প্রচন্ড গরমে গাড়ি ঘুরে চালাতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। তীব্র গরমে চট্টগ্রামে বাড়ছে নানা রোগবালাই। গরমে কাহিল শিশু ও বয়স্করা। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের অন্তত 12 জেলায় তাপমাত্রা 40 ডিগ্রির উপরে। বিভিন্ন জেলায় এ পর্যন্ত হিট স্ট্রোকে মারা গেছে 6 জন। আবহাওয়া অধিদপ্তর বলছে আরও 2 দিন থাকবে চলমান তাপপ্রবাহের তীব্রতা। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ুর বিরূপ প্রভাবের কারণে আসছে বছরে তাপমাত্রা আরও বাড়তে পারে। এনা নাহিদের রিপোর্ট। প্রচণ্ড দাবদাহ দেশ জুড়ে। তীব্র গরমে অতিষ্ঠ মানুষ, প্রাণ যেন ওষ্ঠাগত। চলমান গরমে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে বাড়ানো হয়েছে ছুটি।
তাপমাত্রা শুধু বাড়ছেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় তাপপ্রবাহে দেশের অন্তত 12 অঞ্চলে তাপমাত্রা 40 ডিগ্রির বেশি। এমন প্রচণ্ড গরমে দুর্বিষহ জীবনযাপন করছেন খেটে খাওয়া শ্রমজীবী সহ সাধারণ মানুষ। গরমের জন্য গাড়ি চলা যায় না, বেশি রোদ খুব প্রচুর। মানে পেট মাসার লেগে রাস্তায় নামা হয়েছে, এটা আমার ঘরে বসে থাকলে তো আমার পেটে যাইব না। সংসার তো চলতে দেবে না, বেচলে খাইবো কি আর ছেলে বেলে খাইবো কি, কষ্ট করে বেচতে আছি। হ্যাঁ, অতিরিক্ত গরম, দুইজনে কান্না করতেছে, তাও এখন ডাক্তারের কাছে যাইতেছি দেখার জন্য। আমাদের জীবন ও জীবিকা বা আমাদের প্রত্যাহিক জীবনে খুবই একটা মানে ভয়ঙ্কর একটা প্রভাব পড়তেছে। বলতে গেলে যে ভোগান্তির আসলে শেষ নাই, আর গরম নিয়ে যেহেতু কারো কিছু করার নাই। বিশেষজ্ঞরা বলছেন এপ্রিল বাংলাদেশের উষ্ণতম মাস। এ মাসে এমন তাপমাত্রা থাকা অস্বাভাবিক নয়। এই সময়ে এই রকম প্রচণ্ড গরম পড়তে পারে, সেটা স্বাভাবিক। যারা মাঠে বাইরে কাজ করতে বাধ্য হচ্ছেন, নির্মাণ শ্রমিক, যানবাহনের শ্রমিক, আমি সরকারকে অনুরোধ জানাবো যে এই নির্মাণ শ্রমিকদের কাজের সময়টা পুনর্নির্ধারণ করার জন্য। সন্ধ্যার পরে তো তারা কাজ করতে পারে। আগামী বছরগুলোই গরমের তীব্রতা আরও কয়েক ডিগ্রি বাড়বে বলেও জানান এ বিশেষজ্ঞ। এটা দিনে দিনে বাড়তে থাকবে, আর 40-50 বছরে 3 ডিগ্রি 4 ডিগ্রি বাড়বে। এটা প্রশমনে বাংলাদেশের কোনো করণীয় নেই। আমাদের কারণে পৃথিবী উত্তপ্ত হচ্ছে না, এবং এটাকে ঠান্ডা করার উপায় আমাদের হাতে নেই। আবহাওয়া অফিস বলছে 24 এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ অপরিবর্তিত থাকবে, তবে এরপর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা জনজীবনে। শুকিয়ে গেছে নদী, নালা, খাল, বিল, টিউবওয়েলেও পানি উঠছে না। এতে সুপেয় পানির তীব্র সংকট দেখা দেয় দুর্বিষহ হয়ে উঠেছে কুষ্টিয়ার জনজীবন। পানির অভাবে কৃষকদের চাষাবাদেও দেখা দিয়েছে শঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন ভূগর্ভস্থ পানির যত্রতত্র ব্যবহারের কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কয়েকদিনের তীব্র দাবদাহে কুষ্টিয়ার নদীগুলোতে কমেছে পানির নাব্যতা। শুকিয়ে গেছে খালবিল, টিউবওয়েলেও উঠছে না পানি। এতে সুপেয় পানির তীব্র সংকট দেখা দেয়াই দুর্বিষহ হয়ে উঠেছে কুষ্টিয়ার জনজীবন। পানির জন্য দূর দূরান্তে ছুটছেন শহরবাসী, তবুও মিলছে না সুপেয় পানি। একটু পানির জন্য যেন হাহাকার অবস্থা শহরবাসীর। পানি বিহীন লোক মারা যাচ্ছে, এরকম অবস্থা হয়ে গেছে। নদী নালা সব শুকা গেছে, টিউবওয়েলে পানি থাকে না, খুবই কষ্ট। খাওয়ার পানির জন্য ওই যদি অনেক দূর 5 মাইল দূর হলেও সেখান থেকে পানি নিয়ে আসা লাগে। পানি খাওয়ার সাথে সাথে গা ঘেমে যাচ্ছে, আর 10 থেকে 15 মিনিট পরের মধ্যে রোদেতে লোক মুখ শুকায় যাচ্ছে, আর পুরা মাথাটা মনে হচ্ছে যেন এটা একটা বিদ্যুৎ কেন্দ্র। তীব্র পানি সংকটে কৃষকদের চাষাবাদেও দেখা দিয়েছে শঙ্কা। ধানসহ সব ধরনের ফসল চাষাবাদই হচ্ছে ব্যাহত, ফলে চরম বিপাকে পড়েছে এ অঞ্চলের কৃষকেরা। জমি চাষ দিতে পারছি না, সেচ দিতে পারছি না, ধান কোনোটাই জোতির হচ্ছে না। আমাদের ক্যানালেও পানি নাই, আমাদের পরিস্থিতি খুবই খারাপ। কিছু ধান লাগাইছি, ধানগুলাও মরে যাচ্ছে। এখন যদি কোনো রকম সেচ পাই তাহলে কিছু পরিমাণ আমার ঘরে উঠবে, আর না হলে আমরা শেষ। আমরা চাষি আর একদম বসি পড়ো, মাটির সাথে সমান হয়ে যাব। বিশেষজ্ঞরা বলছেন পানির সংকটের অন্যতম প্রধান কারণ ভূগর্ভস্থ পানির যত্রতত্র ব্যবহার ও অপরিকল্পিতভাবে খালবিল ভরাট। আর এই সংকট নিরসনে পরিকল্পিত পানির ব্যবহার নিশ্চিত সহ খালবিল খননের পরামর্শ দিচ্ছেন এই বিশেষজ্ঞ। আমাদের উপর যে জলাশয়গুলো আছে, যেগুলো ভরাট হয়ে গেছে, সেগুলো আবার পূর্বের অবস্থায় ফেরত আনতে হবে, খনন করতে হবে। আমাদের নিচের যে পানি শুধু তুলেই যাচ্ছি না, উপরের যে পানি থাকে সেটাকে এই জায়গা তৈরি করে সেই পানি সংরক্ষণ করে সেচের কাজ সহ আমাদের প্রতিদিনের যে নিত্য প্রয়োজনীয় পানি, সেটার প্রয়োজন মেটাতে হবে এখান থেকে। দ্রুত এই পানির সংকট নিরসন না হলে একদিকে যেমন ফসল উৎপাদনে দেখা দেবে, অন্যদিকে চরম হুমকির মুখে পড়বে জীববৈচিত্র্য। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। এদিকে তীব্র দাবদাহ থেকে বাঁচতে বৃক্ষরোপণের জন্য কঠোর আইন প্রয়োগ সময়ের দাবি বলছে সাধারণ মানুষ। এমন দাবির প্রেক্ষিতে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জানান শহরাঞ্চলে বনায়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে।
ছবিতে দেখানো জায়গাটি একসময়ের আনোয়ারা উদ্যান, গাছপালা কেটে যেখানে এখন রাখা হয়েছে মেট্রো রেল প্রকল্পের সরঞ্জামাদি। ঢাকায় এরকম বহু জায়গায় গাছ কেটে বহুতল ভবন নির্মাণ হচ্ছে। ভবনের আড়ালে গাছের ছায়া তো দূরের কথা, মাটির চিহ্ন পাওয়াও মুশকিল। প্রচণ্ড গরমে অতিষ্ঠ ঢাকাবাসী। তাপমাত্রা কমার বদলে প্রতিদিন বাড়ছে গরমের তীব্রতা। আবহাওয়াবিদরা জানান পুরো এপ্রিল জুড়ে থাকবে এ দাবদাহ। এপ্রিল মাসের যে কয়েকদিন বাকি আছে সারা দেশেই মোটামুটি অঞ্চলভেদে প্লাস মাইনাস হতে পারে। আমাদের যে তাপপ্রবাহটা চলছে শুধু মৃদু থেকে মাঝারি না, তীব্র কিংবা অতি তীব্র তাপপ্রবাহ সারা দেশে বয়ে যেতে পারে। কেবল নগরায়ন নয়, সেই সঙ্গে বৃক্ষরোপণের জন্য সরকারের আইন প্রয়োগ করা প্রয়োজন বলে মনে করেন সাধারণ মানুষ। মারাত্মক সাংঘাতিক গরম, সূর্যতাপের রাস্তার তাপের সাথে মিলে আমার মানে হাঁটা চালানো কষ্ট হয়ে যাচ্ছে। 2 দিনের আমি ঢাকা শহরে আসলাম, কিন্তু আপনার বৃক্ষ নাই, আমি সেটা অনুভব করতে পারতেছি। এখন গাছ লাগানোর জন্য কিন্তু বাসার পাশে বা বাসার সামনের দিকে কোনো জায়গা রাখি না। আমেরিকা বা ইউরোপ কান্ট্রির মতো হতো আপনার বাড়িতে গাছ নাই কেন আপনাকে এত টাকা জরিমানা। অবশ্যই আইন করা উচিত এবং আইনের প্রয়োগ থাকা উচিত। অন্যদিকে তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে শহরাঞ্চলে বনায়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বনায়নটা নগর অঞ্চলে বা শহরে যদি ভালোভাবে করতে পারি পরিকল্পনা অনুযায়ী, তাহলে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে বর্ষাকালে বৃক্ষরোপণের উপর গুরুত্ব দেন সংশ্লিষ্টরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। 31 মে থেকে নতুন করে বিদেশি কর্মী নিয়োগের আবেদন নেবে না মালয়েশিয়া। এতে বন্ধ হচ্ছে দেশটিতে বাংলাদেশি শ্রমিক নিয়োগ। এই পরিস্থিতির জন্য অসাধু চক্রকে আর সরকারের তদারকির অভাবকেই দুষছেন বিশেষজ্ঞরা। অবশ্য বাইরা মহাসচিব বলছেন গুটি কয়েক এজেন্সির মাধ্যমে শ্রমিক পাঠানোর চুক্তির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী স্বীকার করছেন দুষ্ট চক্রের কারণে এমনটা হতে পারে। জানালেন নতুন চুক্তি নিয়ে কাজ করছে সরকার। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। আগামী 31 মার্চের পর নতুন করে আর কর্মীর চাহিদাপত্র ইস্যু করবে না এমন ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। ফলে এর আগে ইস্যু করা চাহিদাপত্রে আগামী 31 মে পর্যন্ত দেশটিতে প্রবেশ করা যাবে। এরপর আর বিদেশি কোনো কর্মী সে দেশে প্রবেশ করতে পারবে না। মালয়েশিয়ার এমন সিদ্ধান্তে সংশয়ে পড়েছে নেপাল, মিয়ানমার সহ বাংলাদেশও। মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের 70% বেশি বাংলাদেশি হওয়ায় দেশের জনশক্তি ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নিয়ে নতুন করে সংকট দেখছেন। 2 বছর চলে, 1.5 বছর চলে, আবার 5-7 বছর বন্ধ থাকে, 8 বছর বন্ধ থাকে। আমরা যেটা বলতে চাচ্ছি যে দ্যাট শুড বি এ পার্মানেন্ট সলিউশন। অভিবাসন বিশেষজ্ঞদের অভিযোগ, একটি শক্তিশালী চক্র সরকারের সঙ্গে হাত মিলিয়ে বেশি টাকার লোভে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাচারিতা চালিয়ে আসছে, যার ফলশ্রুতিতে দেশটির সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। দুষ্ট চক্র যখনই বাজার কোনো জায়গায় তৈরি হচ্ছে, একটা ক্ষুদ্র স্বার্থান্বেষী চক্র তাদের এখানে অবস্থান এখানে মানে দৃঢ় করছে, এবং এখানে রাষ্ট্রের যে উদ্যোগ সেটা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখি না যে সেগুলি ভাঙতে পেরেছে। যে গুটিগত রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ার শ্রমবাজারটাকে নিয়ন্ত্রণ করছে, এদেরকে নির্বাচন করছে কারা বা তাদেরকে কাজ করার অধিকারটা কারা দিচ্ছে? প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কেউ কেউ আছেন যারা খুবই প্রভাবশীল এবং সরকারি জায়গাতেও অথবা রাষ্ট্রীয় পর্যায়ে খুব প্রভাবশালী জায়গায় রয়েছেন, এরকম ব্যক্তিরা জড়িত আছেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরার মহাসচিব শামীম আহমেদ চৌধুরী বলছেন, এই দায় সরকারকেই নিতে হবে। পাশাপাশি শ্রমিক নেওয়ার ক্ষেত্রে মালয়েশিয়া সরকারের একটি চক্রকেও দায়ী করেন তিনি। এটা মালয়েশিয়ান সরকারের সিস্টেম হয়ে থাকে এবং বাকি 14টা দেশ এইভাবেই কর্মী পাঠায়। অবভিয়াসলি উই আর নট ডিফারেন্ট, ইট শুড বি অ্যাপ্লিকেবল ফর আস। বাট ইফ নেপালের 800-900 এজেন্সি সবাই লোক পাঠাতে পারে মালয়েশিয়াতে, ওয়াই নট বাংলাদেশ? ওইখানে কিছু বিশৃঙ্খলা হয়েছে এই এত কিছু করার পরেও, সেই জন্য আমরা বলছি এই সিস্টেম থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এখন হাই টাইম। অন্য সব দেশ যেভাবে লোক না, আমরা সেভাবে, আমরাও একই দেশে একই পদ্ধতিতে আমাদের দেশ থেকে লোক যাবে। এটা হলো নাম্বার 1, আমাদের এগ্রিমেন্টে এটা আসা উচিত। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলছেন, 31 মের পর নতুন চুক্তিতে শ্রমিক পাঠাতে 2 দেশের সঙ্গে আলোচনা চলছে। আমাদের 5,30,000 মতো চলে গেছে, আর বাদ বাকি যেগুলো আছে এগুলো যাবে। এরপরে নতুন কন্ট্রাক্ট হইতেছে। সিন্ডিকেট এইটা 2 দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক তাদের মধ্যে আছে, থাকবে, সেটা আমরা কারো সিন্ডিকেটের তৎকা করি না। সম্প্রতি মালয়েশিয়া বাংলাদেশে অভিবাসীদের অবস্থা নিয়ে হতাশা জানিয়ে বিবৃতি দিয়েছে জাতিসংঘ। এসব বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা।
কেন্দ্রের সিদ্ধান্ত মানতে চাচ্ছে না আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের স্বজনরা। উপজেলা নির্বাচন থেকে স্বজনদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হলেও মনোনয়ন প্রত্যাহার করেনি অনেকে। নির্বাচনে অংশ নিয়ে এই স্বজনদের তালিকা করছেন দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। অন্যান্য বার উপজেলা নির্বাচন দলীয় প্রতীকে হলেও এবার প্রতীক দিচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রতীকবিহীন স্থানের পর্যায়ে নির্বাচনে প্রভাব বিস্তার করে চলেছেন মন্ত্রী এমপিরা। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য থেকে এই কাতারে আছেন জেলা পর্যায়ের নেতারাও। প্রথম ধাপের 150 উপজেলায় সবগুলোর প্রায় একই চিত্র। দলীয় প্রধানের নির্দেশনা মানতে যেন অনীহা অনেক মন্ত্রী এমপির আত্মীয় স্বজনদের। তথ্য বলছে দেশে অন্তত 30 উপজেলায় এমপি মন্ত্রীদের স্বজনরা উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন, যার মধ্যে সন্তান, আপন ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, চাচা, শ্যালক সহ নানা ধরনের আত্মীয় স্বজনরা রয়েছেন। মনোনয়ন জমার সময় প্রার্থী অপহরণের ঘটনায় তোলপাড় হয় নাটোরের সিংড়া উপজেলায়। নাটোরের ঘটনার পর তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শালক লুৎফর কবির রুবেল মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। তবে অন্য সব এলাকায় মন্ত্রী এমপিদের স্বজনরা এখনো বহাল তবিয়তে চালাচ্ছেন নির্বাচনী প্রচারণাও। অথচ প্রত্যাহারের জন্য হাতে সময় আছে মাত্র একদিন। 3 তারিখে পদত্যাগ করার পর আমি 8 তারিখে 8ই এপ্রিল উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র আমি সাবমিট করি। তো তারপরে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, যেটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত নেই, এটা একটা ষড়যন্ত্র। দলকে সংগঠিত করার জন্য দলীয় সিদ্ধান্ত যেটা দেবেন জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের সাধারণ সম্পাদক মহোদয়, সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। দলীয় প্রধানের নির্দেশনা পেয়ে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা কাজ শুরু করেছেন। আমরা যারা খোঁজ নেব কার কার আত্মীয়। এখন ধরেন একটা লোক পলিটিক্যাল, সে আমার আত্মীয় হইতে পারে, সে ছাত্রলীগ করছে, যুবলীগ করছে, আওয়ামী লীগ করতেছে, সে যদি নির্বাচন করে সেই ব্যাপারে তো আমাদের কোনো ছে নাই। এখন আমার ছেলে জীবনে রাজনীতি করে নেই, আমি আমার ছেলেকে এলাকায় নির্বাচিত করে নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবো, তাহলে যে ছেলেটা ছাত্রলীগ করছে, যুবলীগ করছে, আওয়ামী লীগ করছে, সে যাবে কোথায়? আমি এমপি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছে বলেই তো আমি এমপি হয়েছি। তা আমি এমপি হয়েছি, অন্যান্য নেতাকর্মীরা আছে না, তাদেরও তো মূল্যায়নের দরকার। তবে প্রার্থিতা প্রত্যাহারের দিন শেষ হওয়ার পর আসতে পারে শাস্তির ঘোষণা। যে একটা দল, আমি এমপি, আমি মন্ত্রী, আবার আমার ভাই, আবার আমার আরেক ভাই, ছেলে, শ্যালক, এরাও পদ নিয়ে যাবে সব। তো তাহলে তৃণমূলের কর্মীরা কি, তাদের কি পদে যাওয়ার কোনো অধিকার নেই? তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। সরকার বিরোধী আন্দোলনকে আবারও চাঙ্গা করতে তৎপর হয়ে উঠেছে বিএনপি। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে দেশি বিদেশি চাপ তৈরিতে মাঠে নেমেছেন শীর্ষ নেতারা। তারা বলছেন, আন্দোলন চাঙ্গা করতে দল পুনর্গঠনের পাশাপাশি প্রভাবশালী দেশগুলোর সঙ্গেও নতুন করে সংলাপ হবে। দাবি আদায়ে নির্বাচন বর্জনকারী সব দলের সঙ্গে আলোচনা করে শিগগিরই নতুন কর্মসূচি দেওয়ার কথাও জানান নেতারা। সাইফুল রিপনের রিপোর্ট। 7 জানুয়ারির পর রাজপথে এখনো জোরালো কোনো কর্মসূচি দিতে পারেনি 16 বছরের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি। তবে এবার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জোরদার করতে এরই মধ্যে তৎপরতা শুরু করেছে দলটি। 7 জানুয়ারির নির্বাচনে অংশ না নেয়া 64টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পাশাপাশি দেশের সুশীল সমাজ, বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপের উদ্যোগ নিচ্ছে বিএনপি। সেই সঙ্গে দল পুনর্গঠন ও জনসম্পৃক্ত কর্মসূচি দিতেও কাজ শুরু হয়েছে। বিএনপি নেতারা বলছেন, একটি অন্তর্বর্তীকালীন নির্বাচনের দাবি আদায়ে সার্বিক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলের শক্তি বাড়াতেও কাজ করছেন কেন্দ্রীয় নেতারা। এই সরকারকে ক্ষমতা ছেড়ে দিয়ে অতি সত্বর গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন দিতে হবে, এই দাবি নিয়ে আমরা মাঠে আছি। আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রমগুলোকে জোরদার করার চেষ্টা করছি, যার মধ্যে থেকে একটা ফিল্টারাইজেশন হয়, সোজা কথা একটা ফিল্টারাইজেশন যাতে হয় এবং ভবিষ্যতে কর্মকৌশল নির্ধারণের ক্ষেত্রে এবং সাহস প্রদর্শনের ক্ষেত্রে সেটা বর্তমানের চেয়ে আরো অধিক কার্যকর হয়, সেই চিন্তা আছে। আন্দোলন জোরদার করতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে প্রভাবশালী দেশগুলোর সাথেও নতুন করে সংলাপের কথা বলছেন বিএনপির শীর্ষ নেতারা। সেক্ষেত্রে বিবেচনায় রাখছেন প্রতিবন্ধকতাগুলোও। মুসলমানদেরকে পরাশক্তি সমূহ কেউই পছন্দ করে না। চীন যেমন উইঘুর মুসলমানদেরকে দমন করে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নেকেডলি সমর্থন দিয়ে গাজায় যে বিশাল গণহত্যা হলো এই ব্যাপারে খোলাখুলি তাদেরকে সমর্থন দিয়েছে। এতে মুসলিম দেশগুলোর এবং বিশেষ করে বাংলাদেশের মানুষের মনে অনেক আঘাত এসব নিয়ে।
সুতরাং আমাদের শক্তি নিজস্ব শক্তি, পরাশক্তির দিকে তাকিয়ে লাভ নেই। জনগণকে সংগঠিত করতে পারলে, জনগণের মনোভাবকে যদি ৭১-এর লড়াকু মনোভাবে পরিণত করা যায়, তাহলে আমাদের আর বাইরের সমর্থনের প্রয়োজন হবে না। দেশের জনগণের ভোগান্তি কমাতে সরকার পতনের বিকল্প নেই দাবি করে নতুন কর্মসূচি আসছে বলেও জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। একটা গোষ্ঠী, দলীয় গোষ্ঠী দেশের সব সম্পদ লুটপাট করে নিয়ে যাচ্ছে, বিদেশে পাচার করে যাচ্ছে। তাদের লুটপাটের এই ইয়েটা পূরণ করতে হচ্ছে সাধারণ মানুষের পকেট থেকে টাকা দিয়ে। এইখানে রুটটা, সুতরাং এদেরকে আপনি বিদায় করা ছাড়া এই সমস্যার সমাধান নাই। তো অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে আপনি অবস্থান যখন করছেন, ওকে নতুনভাবে চিন্তা করতে হবে এবং সবার দলের মধ্যে এবং আমাদের সহযোগী যারা আছে এই আন্দোলনে সবাই আলাপ আলোচনার মাধ্যমে যে নর্মাল কর্মসূচির সাথে সাথে অন্য কি কর্মসূচি আসবে সেটা আলোচনার মাধ্যমে আসবে। চলমান আন্দোলন জনগণের আন্দোলন দাবি করে একে সফল করতে সবাইকে হাতে হাত রেখে একসাথে কাজ করার আহ্বান বিএনপির এই নীতি নির্ধারকের। একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকাল আরও থাকছে। ভয়াবহ তাপদাহ, ভারতের বিভিন্ন প্রদেশে সর্বোচ্চ 46 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড, আরও বাড়ার শঙ্কা আবহাওয়াবিদদের। রাজধানীর মিরপুরে এবার পাশবিকতার শিকার 4 বছরের এক শিশু। রূপনগরে একটি বাসার গ্যারেজে চলে এই নির্মমতা। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ওই বাড়িতে ভাঙচুর চালায়। পরে পুলিশ এসে অভিযুক্ত ধর্ষককে আটক করে। বিস্তারিত রিশাদ অনমের রিপোর্টে। 4 বছরের শিশু সুমাইয়া আক্তারকে এসির বাতাসের প্রলোভন দেখিয়ে গাড়িতে প্রবেশ করে ধর্ষণ চেষ্টা করে আয়মান আফসিদ। পরে অন্য শিশুরা মেয়ের মাকে ডেকে আনার পর গাড়ির ভেতর থেকে মেয়েটিকে উদ্ধার করেন এলাকাবাসী। এ সময় গাড়ি ভাঙচুর করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। মিরপুরের রূপনগরের 20 নম্বর সড়কের 69 নম্বর বাসার গ্যারেজে ঘটে এ ঘটনা। বললে পরে বাদে বাবু ডিজা আমার কইছে গা তোমার সুমাইয়ারে দৌড়ে নিছে গা, গাড়ির ভিতরে নিয়ে বইরালছে। বললে ওর বাদে আমি তো ফাঁক বয়সি বাদে দৌড়ে আইসি, আই দি রাস্তা মানে কোনো গাড়ি নাই। বাদে কই এনে লইয়া যাইছে, বাদে যেটি লইয়া যাইছে এনে যা দি মাইকুর ভিতরে। মাইকুর মানে যে কিলাইতেছি, দরজা খুলে না, মাইকুর খুলে না দেখে বাদে আমি রাস্তার দারোয়ানে ডাক দিছি, দারোয়ানে যা খুলছে না। খুলে ওর বাদে আমি আর কইতে পারি না, আমি অজ্ঞান হয়ে হয়ে রয়েছি চিল্লান মারে। ঘটনা জানাজানি হলে বাসা ঘিরে রাখেন জনতা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। দুইটা ডাকছে, ওই দুইটা যায় নাই। পরে ছোট মেয়েটার আসো এসির বাতাস খিলাইনের কথা নিয়ে গেছে। পরে আর দুটা মেয়ে আসলো, ওই দুটা মেয়ে ওই মেয়ের মায়ের যা গেছে, তোমার মেয়ের গাড়ির মধ্যে যায় তুলছে। হুরবাই রাখছে, মেয়ের দুটার মাথায় দইরা রাখছে, দইরা রাখে যেমনি চিকেন বাদে দারোয়ান রে লইয়া ওয়া কইরা খুলছে দেহে মানে মাইয়ার অবস্থা খারাপ। পরে বাসা থেকে অভিযুক্তকে আটক করে রূপনগর থানা পুলিশ। চাচার বাসায় বেড়াতে এসে এ ঘটনা ঘটায় 5ম শ্রেণীর ওই শিশু। পুলিশ জানায় প্রাথমিকভাবে ঘটনা স্বীকার করেছে অভিযুক্ত শিশু। পরীক্ষা নিরীক্ষা চলছে, চিকিৎসাধীন হচ্ছে। আমাদের ফোর্স অফিসার সবাই আছে, তাদের বক্তব্য, ডাক্তারের বক্তব্য নেওয়ার চেষ্টা করতেছে। সে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করছে। আমরা নিয়মিত যে মামলা আছে, যেটা আইনগত ব্যবস্থা যা করার, যদি ধর্ষণের অভিযোগ, আমরা ধর্ষণ মামলা নেব। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কিশোর আইনে রূপনগর থানায় ধর্ষণ মামলা করা হয়। রিশাদ অর্ণব, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। দেশে পাল্লা দিয়ে বাড়ছে হৃদরোগ। মোট মৃত্যুর 17% এই রোগে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দিনে গড়ে জরুরি বিভাগে সেবা নেন অন্তত 300 রোগী। বিশেষজ্ঞরা বলছেন, হৃদরোগ থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই। ক্লান্তদের যত দ্রুত চিকিৎসা শুরু করা যায়, এতে তাদের আরোগ্য লাভের সম্ভাবনা বেশি। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। গভীর রাতে গগনবিদারী কান্নায় ভারী জাতীয় হৃদরোগ হাসপাতাল। হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। সময় বড্ড দেরি হয়ে গেছে, মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাই নিথর দেহ নিয়ে বাড়ি ফেরার আয়োজন। প্রতি মুহূর্তেই এমন নতুন ঘটনার জন্ম হয় এই হাসপাতালে। রাত যতই গভীর হোক, রোগী ও স্বজনদের আনাগোনা চলতেই থাকে। কখনো ক্লান্ত শরীরে বসার জায়গায় শুয়ে পড়েন অনেকে। হাসপাতালে আসার কারণ ভিন্ন হলেও প্রতি মুহূর্তে শঙ্কায় কাটে স্বজনদের। 24 ঘন্টার মতো 24 ঘন্টায় তাদেরকে মনিটরিং করতে হয়। এখানে আপনার একটা মিনিট একটু লেট করবেন, যে কোনো কিছু হয়ে যেতে পারে। হাসপাতাল তো থাকার স্পেস নাই, তারপরে আপনার
রুগী নিয়ে দৌড়াদৌড়ি এ নিয়ে তো মানসিকভাবে এমনিতে একটু বিপর্যস্ত অবস্থায় থাকে। একটা প্রেশার থাকে, দৌড়াদৌড়ি করতে হয়, আর সরকারি হাসপাতাল এখানে ওখানে দৌড়াদৌড়ি তো অবশ্যই। দেশে অব্যাহত আর্থসামাজিক উন্নয়ন ও জীবনযাত্রার পরিবর্তনের প্রভাবে বাড়ছে হৃদরোগে আক্রান্তের হার। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে দেশে মৃত্যুর কারণগুলোর মধ্যে সর্বোচ্চ 17% মৃত্যু হয় হৃদরোগে। হার্ট অ্যাটাকের পর খুব কম সময়ে হাতে থাকে, স্বল্প সময়ে হাসপাতাল পর্যন্ত নিয়ে আসাও বড় চ্যালেঞ্জ। বিভিন্ন কারণে নির্মম সাক্ষী হতে হয় অ্যাম্বুলেন্স চালকদের, সঙ্গে রোগী বহনকারীদেরও থাকতে হয় বাড়তি সতর্ক। অনেক আছে রুগী অস্থির হয়ে থাকা, বুঝানোর সমস্যা, এদের সাথে রাগ করা যাবে না, কারণ আর তো রুগী তো খারাপ। রুগী অনেক সময় অনেক সিরিয়াস থাকে, যত তাগিদা যাইতে পারবো তত তাগিদা রুগীটা সেবা হবে। মাঝে মধ্যে আসতে গেলে গেটের সামনে আসছি, মারা গেছে, এটা নিজের কাছে একটা কষ্টজনক। কায়িক পরিশ্রম না করা, খাদ্যাভ্যাসে পরিবর্তন ও ধূমপান সহ নানা কারণে বাড়ছে হৃদরোগে মৃত্যুর ঝুঁকি। এই হার্টের রোগ বৃদ্ধির মূল কারণ হচ্ছে আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাপন। এক নম্বর হচ্ছে যে আমাদের লাইফস্টাইল, আমরা যেটা যদি বলি আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাদের হাঁটা অপরিমিত। আমরা একটা সুস্থ মানুষকে বলি যে অ্যাটলিস্ট প্রতিদিন 40 মিনিট করে হাঁটার জন্য। তার খাওয়া দাওয়ার লাইফস্টাইল, আমাদের বিশেষ করে আরবান এলাকায়, শহর এলাকায় দেখবেন যে আমাদের ফাস্টফুড খাওয়ার প্রতি একটা প্রবণতা বেড়ে গেছে। হ্যাঁ, আমাদের সেডেন্টারি লাইফস্টাইল। তীব্র গা ঘামা, বুকে ব্যথা সহ হার্ট অ্যাটাকের উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ চিকিৎসকদের। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দুদিনের সফরে আজ বিকেলে ঢাকা আসছেন কাতারের আমির। তার সফরে 11টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এই সফরে 11টি দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরের কথা রয়েছে, তার মধ্যে 6টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, জ্বালানি, বিমান চলাচল, কৃষি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ইত্যাদি ক্ষেত্রসমূহকে সীমিত করা হয়েছে। আমরা আশা করছি এই সফরের মাধ্যমে, কাতারের মহামহিম আমিরের সফরের মাধ্যমে দুই দেশের যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটি নতুন উচ্চতায় উন্নীত হবে। সংবাদ সকাল আরো থাকছে। বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ অ্যাথলেট ইমরানুল, পপুলার চয়েস ফুটবলার মার্সালিনি পেছনে ফেলেছেন ক্রিকেটার শান্তকে। সবশেষে 33 দিনের বন্দি দশা থেকে সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছেছে বাংলাদেশের জাহাজ এমভি আবদুল্লাহ। রোববার বাংলাদেশ সময় বিকেল 4:30টার দিকে বন্দরের বহির্নোঙরে পৌঁছায় জাহাজটি। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের ওয়েবসাইট বলছে, জাহাজটি আল হামরিয়া বন্দরের বহির্নোঙরে নোঙর করে রাখা হয়েছে। জাহাজের মালিক KSRM গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, কয়লা খালাসের জন্য জাহাজটি রোববার রাতেই জেটিতে ভেড়ানোর কথা। জাহাজটি আল হামরিয়া বন্দরে পৌঁছানোর পর 2জন নাবিকের উড়োজাহাজে করে দেশে ফেরার কথা রয়েছে। বাকি 21 নাবিকের সবাই ওই জাহাজে করেই দেশে ফিরবেন। 33 দিনের জিম্মি দশার পর গেল 13 এপ্রিল 23 নাবিক সহ এমভি আবদুল্লাহ মুক্ত হয়। এর আগে গেল 12 মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে যাওয়ার পথে সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। মশার উপদ্রবে অতিষ্ঠ বগুড়া পৌরবাসী। দিনে গরম আর রাতে মশা, সব মিলিয়ে নাভিশ্বাস জনজীবনে। এদিকে পৌরসভার মশক নিধন কার্যক্রমে বরাদ্দের প্রায় 90% শেষ হলেও সুফল পায়নি সাধারণ মানুষ। স্বাস্থ্য বিভাগ বলছে, মশার প্রজনন মৌসুমে এমন অবস্থা চলতে থাকলে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ বাড়তে পারে। বগুড়া থেকে সহকর্মী সঞ্জু রায়ের প্রতিবেদন। বগুড়ায় গেল কয়েকদিনে অসহনীয় গরমে এমনিতেই নাকাল সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, সাথে যুক্ত হয়েছে মশার উপদ্রব। সন্ধ্যার পর ঘরের বাহিরে 1 মিনিটও দাঁড়ানোর উপায় নেই মশার অত্যাচারে। তাই ঘরে বাহিরে চরম অস্বস্তিতে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। মশা খুব অত্যন্ত বেশি হয়ে গেছে। পৌরসভা ওষুধ দিচ্ছে কিন্তু মশা মরিচ্ছে না। মাঝে সাঝে পৌরসভা ওষুধ দেয় কিন্তু সেরকম কার্যকর হয় না। পৌরসভার ড্রেন কিংবা পরিত্যক্ত জায়গায় দেখা মিলছে মশার অগণিত লাভা। সাথে পৌরসভার অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে মশার নিরাপদ প্রজনন স্থল হয়ে উঠেছে শহরের সর্বত্রই, যার মাসুল গুনতে হচ্ছে পৌরবাসীকে। আমার মনে হয় যে এই মশাগুলার ব্যাপারে কোনো অ্যাকশন বা কোনো উদ্যোগ না নিলে
ভবিষ্যতে যে হাসপাতালগুলো আছে ডেঙ্গু রোগী দিয়ে ভরে যাবে। মশার যে এত অবস্থা খারাপ যে বাইরে যে দাঁড়াবো 1 মিনিট সেই সম্ভাবনাও নেই। পৌর কর্তৃপক্ষ বলছে 2023-24 অর্থ বছরে মশক নিধন কার্যক্রমে বরাদ্দ ছিল প্রায় 20 লক্ষ টাকা, যার মাঝে প্রায় 90% অর্থই ইতিমধ্যে খরচ করা হয়েছে। আমাদের কিন্তু এই মশক নিধন প্রক্রিয়াটি চলমান আছে। আমরা প্রত্যেকটা ওয়ার্ডে, আমাদের 21টা ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের ওয়ার্ড অফিস আছে। ওয়ার্ড অফিসগুলোতে কিন্তু আমাদের ওষুধ, প্রয়োজনীয় জ্বালানি এগুলি সরবরাহ করা আছে এবং তারা নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করে। এদিকে স্বাস্থ্য বিভাগ বলছে মশার উপদ্রব কমানো না গেলে এবছর ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি। তবে পৌরবাসীকে পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যক্তি পর্যায়ে সচেতন হওয়ার পরামর্শ জেলা সিভিল সার্জনের। আমাদের বগুড়াকে যদি সুস্থ রাখতে চাই তাহলে অবশ্যই আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে চারপাশ, কোথাও যেন পানি জমে না থাকে, আমার ড্রেনগুলো যেন পরিষ্কার থাকে, পানি যেন জমে না থাকে। মশক নিধন কার্যক্রমে যে ওষুধের প্রয়োগ করা হচ্ছে সাধারণ মানুষের প্রশ্ন তা কতটুকু কার্যকর। তবে ডেঙ্গু প্রতিরোধে যদি এখন থেকে কার্যকরী পদক্ষেপ না নেওয়া যায় তাহলে নেতিবাচক আগামীর শঙ্কায় সকলে। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। টানা 1 সপ্তাহের দাবদাহে চাঁপাইনবাবগঞ্জে ছড়ে যাচ্ছে আমের গুটি। এতে বিপাকে পড়েছেন চাষিরা। তারা বলছেন প্রতিকূল আবহাওয়ার কারণে এবার আমের ফলন বিপর্যয় ঘটবে। এতে চরম ক্ষতির মুখে পড়তে হবে সংশ্লিষ্টদের, তাদের উৎপাদন খরচও উঠবে না। আর গবেষকরা বলছেন প্রয়োজনীয় পরিচর্যার মাধ্যমে আমের গুটি ঝরা রোধ করা সম্ভব। প্রতিনিধি তারেক রহমানের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন আলনোমান। চাঁপাইনবাবগঞ্জে কয়েকদিনের টানা দাবদাহে ঝরে যাচ্ছে আমের গুটি। চাষিরা বলছেন খরা থেকে আম রক্ষার জন্য নিয়মিত পরিচর্যা করে যাচ্ছেন তারা, তবে এতে বেড়ে যাচ্ছে আমের উৎপাদন খরচ। গাছে যে দানা আছে, আমের গুটিগুলো আছে, সেগুলো ঝরে পড়ছে। অনেকে সেচ দিতে পারছে না, পানির লেয়ার পাওয়া যাচ্ছে না। এবার গাছে মুকুল কম আছে এবং যে কয়টা মুকুল ছিল বড় বৃষ্টিতে মুকুল নষ্ট হয়ে গেছে। আঞ্চলিক গবেষণা কেন্দ্রের গবেষকরা ফসল রক্ষায় কৃষকদের নানা ধরনের পরামর্শ দিচ্ছেন। ঝরা রোধ করতে হলে খুব জরুরিভাবে এখন গাছের গোড়ায় সেচ দিতে হবে। যদি সেচের ব্যবস্থা না করা যায় তাহলে অন্তত গাছে পানি স্প্রে করতে হবে এবং যদি এটা পানি স্প্রে করা না যায় তাহলে কিন্তু আম ঝরে যাবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা বলছেন বিরূপ আবহাওয়াতে এবছর জেলায় আশানুরূপ আম উৎপাদন না হওয়ার শঙ্কা রয়েছে। গত বছরের তুলনায় আমাদের মুকুল কম আসছে, আমরা বলেছি এটা 75%, কিন্তু দেখা গেছে যে ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসে কিছু ঘন কুয়াশা পড়ছে সকালের দিকে, সেটা একটা ক্ষতি করেছে। চাঁপাইনবাবগঞ্জে এবার 37,604 হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 4.5 লাখ মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি।